আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটার ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। সেটার দ্বিতীয় পর্বে, দ্বিতীয় ক্লাসে বা দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বটা যারা মিস করেছো বা প্রথম ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা আগে দেখো। প্রথম ক্লাসে আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টা কিভাবে আলোচনা শুরু হয়, কি কি বেসিক সেখানে ছিল, একদম প্রাথমিক যে ফান্ডামেন্টাল আলোচনাগুলো ছিল ওগুলো আমি প্রথম পর্বে করেছি, খুব বিস্তারিত আলোচনা করেছি। যারা প্রথম পর্ব সামহাও মিস করেছো অবশ্যই আগে প্রথম পর্বটা দেখবা, এরপরে তুমি সেকেন্ড পর্বটা দেখা শুরু করবা। তো আমরা প্রথম পর্বটা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে সংনম্যতা দিয়ে। এবং প্রথম পর্বে আমি যদি সংক্ষেপে বলি, প্রথম পর্বে স্থিতিস্থাপকতা কি, কাকে বলে, কয় প্রকারের হয় স্থিতিস্থাপক, তারপরে স্থিতিস্থাপক সীমা কি, এই স্থিতিস্থাপক ক্লান্তি কি, বিকৃতি কাকে বলে, বিকৃতি কয় প্রকার, পীড়ন কাকে বলে, পীড়ন কয় প্রকার, হুকের সূত্র, তারপর সেখান থেকে আসলো স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেখান থেকে ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, তারপরে আসলো দৃঢ়তার গুণাঙ্ক। এইগুলো আমরা ডিসকাশন করেছিলাম এবং লাস্ট অবধি সংনম্যতায় গিয়ে আলোচনাটা শেষ করেছিলাম। তো আজকের ক্লাসটায়, আজকের 2 নম্বর ক্লাসটায় আমাদের আলোচনাটা মেইনলি আমরা শুরু করছি অসহ ভার থেকে। অসহ ভার অথবা ওজন, এটা কি জিনিস? মিনিমাম যে ভার বা ওজনের কারণে কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায়, মিনিমাম, এর থেকে বেশি হতে পারে, বাট অ্যাটলিস্ট যেতটুকু ভার দিলে বা ওজন দিলে বা যেতটুকু বল প্রয়োগ করলে কোনো বস্তু ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে তাকে অসহ ভার বা ওজন বলা হয়। এটা হচ্ছে মিনিমাম একেবারে। যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল হিসেবে দেখাই, ধরো তুমি কোনো বস্তুর উপরে 100 কেজি ভার চাপালে, 100 কেজির একটা ভার মানে হচ্ছে ওজন, তার মানে 100 × 9.8, বস্তুটা অক্ষত থাকলো, কোনো প্রবলেম হলো না। কিন্তু যখনই তুমি 101 কেজি চাপালে, ধরো এটাকে ক্রাস্ট হয়ে গেল, ওটা ভেঙে গেল, তাহলে 110 যদি আমি একবারে চাপাই দিই তাহলে কি হবে? নিঃসন্দেহে বস্তুটা ভেঙে যাবে। 120 যদি চাপাই দিই কি হবে? অবশ্যই বস্তুটা ভেঙে যাবে। তো বস্তুটার এই যে ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়া, গুড়িয়ে যাওয়া, এটা স্টার্ট হলো কোথায়? এখান থেকে এটা স্টার্ট হলো। মিনিমাম এই পরিমাণ ভার আসলে সেটা নিজেকে আর অক্ষত রাখতে পারে না। তো এটাকে বলে হচ্ছে অসহ ভার বা ওজন। এবং অসহ ভারের যে ইকুয়েশনটা, অসহ ভার মানে হচ্ছে তোমার, এর তো ওজন, তার মানে এটা হচ্ছে অসহ ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ওজন যেহেতু, তাহলে অসহ ভারের জায়গায় কিন্তু আমরা m × g, এই mটা হচ্ছে অসহ ভার, ভারকে পেতে গেলে লাগে কি? অসহ ভর ইন্টু 9.8। আর এটার সাথে মিল রেখে চলে আসে অসহ পীড়ন। আমরা আগের ক্লাসে দেখেছি পীড়ন কি জিনিস। পীড়ন মানে হচ্ছে ভার বাই ক্ষেত্রফল অথবা বল বাই ক্ষেত্রফল। তাহলে তুমি এখানে বলতে পারবা যে অসহ ভারকে প্রতিরোধ করে যে পীড়ন তাকে বলা হয় অসহ পীড়ন। অসহ ভারকে প্রতিরোধ করতে পারে যে পীড়ন বা অসহ ভারের বিরুদ্ধে প্রতিরোধকারী যে পীড়ন প্রযুক্ত হয় তাকে কি বলা হয়? অসহ পীড়ন। তাহলে ইকুয়েশনটা আমরা কি লিখতে পারি? আমরা ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, অসহ পীড়ন ইকুয়ালস টু অসহ ভার বাই ক্ষেত্রফল। ঠিক আছে? অসহ পীড়ন মানে হচ্ছে অসহ ভার বাই ক্ষেত্রফল। তাহলে আমরা দুটি ইম্পর্টেন্ট জিনিস আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে অসহ ভার বা ওজন, আর একটা হচ্ছে অসহ পীড়ন। এবার আমরা এখান থেকে একটু প্রবলেমসের দিকে যাই, প্রবলেম ডিসকাশন করি। আমরা বেশ কিছু থিওরিটিক্যাল আলোচনা করেছি, তার মধ্যে বিকৃতির আলোচনা হয়েছে, পীড়নের আলোচনা হয়েছে, স্থিতিস্থাপক গুণাঙ্কের আলোচনা হলো, তারপরে সংনম্যতার আলোচনা হলো, দেন তোমার এখান থেকে এখন অসহ ভার বা অসহ পীড়নের আলোচনা করলাম। একটা প্রবলেম লিখছি, দেখো, সোজা প্রবলেম। প্রবলেম 1, 5 মিটার দীর্ঘ, একটা সহজ প্রবলেম দিয়ে আগে শুরু করি। শুরুতেই আমি খুব বেশি কঠিন কোনো প্রবলেম তোমাদেরকে আমি দিব না। 5 মিটার দীর্ঘ এবং 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট উলম্বভাবে ঝুলন্ত তারের শেষ প্রান্তে, উলম্বভাবে ঝুলন্ত তারের শেষ প্রান্তে 5 কেজি ভর
ঝুলালে, 5 কেজি ভর বলেছে, ভার বলে নাই, কিন্তু ভার মানে কিন্তু ওইটার সাথে আবার কি হবে, 9.8 দিয়ে গুণ হবে। এটা বলেছে 5 কেজি ভর ঝুলালে দৈর্ঘ্য 0.1 সেন্টিমিটার বেড়ে যায়, দৈর্ঘ্য 0.1 সেন্টিমিটার বেড়ে যায়। এক্ষেত্রে 1 লিখো দৈর্ঘ্য বিকৃতি কত, আর 2 লেখো দৈর্ঘ্য পীড়ন কত। ওকে, দৈর্ঘ্য বিকৃতি কত, দৈর্ঘ্য পীড়ন কত। আগেই বলেছি যে এই যে টার্মসগুলো রয়েছে, এই যে বিকৃতির যে টার্মটা, এই বিকৃতির টার্মটা কিন্তু আসলে কোনো একক হয় না, কারণ বিকৃতিটা হচ্ছে একটা অনুপাত। সো অনুপাত যখন তুমি করবা, এটার কোনো ইউনিট তুমি পাবা না। ঝটপট কোশ্চেনটা উঠিয়ে ফেলো এবং কোশ্চেনটা সলভ করে ফেলো। আমিও ক্যালকুলেটর নিয়ে হাজির হলাম এবং ক্যালকুলেশনটা করব তোমাদের সাথে সাথেই। এখানে দেখো 5 মিটার দীর্ঘ, তার মানে তোমার যে ক্যাপিটাল এল এটা কিন্তু 5 মিটার। অঙ্ক করার সময় ডাটা এন্ট্রি করে নিবা সাইডে, তাতে করে অঙ্ক করতে সুবিধা হবে। এবং ব্যাসটা দেওয়া আছে, তো আমরা এটাকে ব্যাসার্ধ করি। 2 মিলিমিটার মানে হচ্ছে 1 মিলিমিটার হচ্ছে ব্যাসার্ধ। ঝুলন্ত, উলম্বভাবে ঝুলন্ত এরকম একটা তার, তারের শেষ প্রান্তে তুমি একটা কিছু ঝুলিয়ে দিয়েছো। সো এই যে তারটা, এই যে ভর, এই ভরের ওজনের জন্য তারটা কিছুটা কি হবে, প্রসারিত হবে। সো দৈর্ঘ্য এতটুকু বেড়ে যায়, এম এর মান হচ্ছে 5 কেজি, সব কিছুই রয়েছে। দৈর্ঘ্য এতটুকু বাড়ে, তার মানে ছোট এল হচ্ছে 0.1 সেন্টিমিটার। কেউ কেউ এটাকে ডেল এল দিয়েও প্রকাশ করতে পারে। আচ্ছা, তো ফার্স্টে দৈর্ঘ্য বিকৃতি কত, দৈর্ঘ্য পীড়ন কত। ফাইন, দৈর্ঘ্য বিকৃতি উইল বি, আমরা জানি কি, ছোট এল বাই বড় এল। আমরা বসিয়ে দেব 0.1 সেন্টিমিটার ডিভাইডেড বাই আমাদের যে আদি দৈর্ঘ্যটা ছিল 5 মিটার। তো এটা আসতেছে হচ্ছে 2 × 10⁻⁻⁴, কোনো ইউনিট নাই কিন্তু। আর দেন তোমাকে বলতেছে দৈর্ঘ্য পীড়ন। তোমার বইপত্রে অগণিত অঙ্ক আছে, এই টাইপের অসংখ্য অঙ্ক আছে, তুমি চাইলে কিন্তু প্র্যাকটিস করতে পারো। দৈর্ঘ্য পীড়ন, পীড়ন মানে কি হয়, F/A হয়। F মানে আবার হচ্ছে mg, A মানে হচ্ছে তোমার পাইয়ার স্কোয়ার। তো এখান থেকে পাইয়ার স্কোয়ার ক্যালকুলেশন করো, m দেওয়া আছে 3.1416 ইন্টু তোমার এখানে আর হচ্ছে 1 মিলিমিটার, এটাকে মিটার করে নাও। ওকে, 5 × 9.8 ডিভাইডেড বাই হচ্ছে আনসার করলে বেশ বড় সড়ো একটা মান আসে 155,97147.95। আমি আর সাইন্টিফিক করলাম না, তুমি চাইলে এটাকে সাইন্টিফিক করে নিতে পারো, অসুবিধা নেই। সো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল একটা প্রবলেম, যে প্রবলেমটা মোটামুটি সহজ বলা যায়। এবং এই টাইপের প্রবলেম কিন্তু তুমি তোমার বইতে বা টেস্ট পেপার বলো, সাপ্লিমেন্ট বলো, বা আরও যদি কোনো রেফারেন্স বুক থাকে, তুমি এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর পাবা এবং এগুলা তুমি প্র্যাকটিস করতে থাকবা। ঠিক আছে, আশা করি এইটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না এবং এটা সুন্দরভাবে তুমি তুলে ফেলো। প্রত্যেকে প্রবলেমটা তুলে নিয়েছো, এবার চলো নেক্সট আরেকটা প্রবলেমের দিকে যাওয়া যাক। সপ্তম অধ্যায়টা খুব সুইট একটা অধ্যায়। এখানে বেশিরভাগই হচ্ছে সূত্রের খেলা। সূত্রগুলো যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো, তো এখান থেকে অঙ্ক করাটা খুব একটা কঠিন হবে না। এখান থেকে কনসেপচুয়াল অঙ্ক আছে, আমি করাবো, কিন্তু বিফোর দ্যাট তোমাকে কিন্তু সূত্রগুলো সুন্দরভাবে মুখস্থ করতে হবে। নেক্সট আরেকটা প্রবলেম দিচ্ছি, দেখো। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো তামার তারের 10 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো তামার তারের অসহ পীড়ন 3 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার হলে তারের শেষ প্রান্তে সর্বনিম্ন কত ভর চাপালে তারটি ছিঁড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কোশ্চেনটা। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো তামার তারের অসহ পীড়ন দেওয়া আছে। আমরা একটু আগেই কিন্তু এটা নিয়ে ডিসকাশন করেছি, অসহ ভার এবং অসহ পীড়ন নিয়ে। তো ওখানে বলছে যে অসহ পীড়নটা এত হলে তারের শেষ প্রান্তে সর্বনিম্ন কত ভর চাপালে তারটি ছিঁড়ে যাবে। ঝটপট ক্যালকুলেটরটা নিয়ে ফেলো, আমিও ক্যালকুলেটর হাতে নিলাম। আমরা জানতাম যে আমাদের অসহ পীড়ন মানে হচ্ছে অসহ ভার বাই ক্ষেত্রফল।
এখন এই অসহ ভার মানেই কিন্তু আসলে অসহ ভর ইনটু গ্র্যাভিটি মানে 9.8, আর ক্ষেত্রফলটা এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া নাই, আমরা কিন্তু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার দিয়ে করতে পারি, আর এই মানটা দেওয়া আছে হচ্ছে 3 × 10⁸। অতএব অসহ ভর, ঠিক আছে, একদম ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশন করে ফেলতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশনে কখনোই গাফিলতি করা যাবে না। 3.1416 ইন্টু এখানে 10 সেন্টিমিটার, ওকে, 0.1 তার হোল স্কোয়ার ইন্টু 3 × 10⁸ হয়ে গেল, ডিভাইডেড বাই 9.8। সো আমাদের অ্যান্সার আসতেছে অসহ ভরটা 961714.2857 কেজি অসহ ভর চেয়েছে, কিন্তু এই জন্য ইউনিটটা কেজিতে। সো যেমনটা আমি বলছি, আমি বারবার বলার চেষ্টা করি, প্রত্যেকটা ক্লাসে আমি বলার চেষ্টা করি যে ক্যালকুলেশন নিয়ে কখনো কোনো ধরনের গাফিলতি করা চলবে না। যেই না তোমাকে অঙ্ক দেওয়া হবে, যেই দিক আমি দিই আর যেই দিক ক্লাসে দিক, কলেজে দিক, ব্যাচে গিয়ে দিক, কোচিংয়ে গিয়ে দিক, যেখানেই হোক, অঙ্ক পাওয়ার সাথে সাথে নিজে ক্যালকুলেশন করার চেষ্টা করবা এবং দ্রুত অ্যান্সার মেলানোর চেষ্টা করবা। ঠিক আছে, এতে সুফল আছে কিন্তু। ওকে, নেক্সটে আরেকটা প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেমটা আমি লিখছি, এটা প্রবলেম 3। 5 মিটার দীর্ঘ কোনো তারে 2 কেজি ভর বেঁধে ঘুরানো হচ্ছে। 5 মিটার দীর্ঘ কোনো তারে 2 কেজি ভর বেঁধে ঘুরানো হচ্ছে। তারের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তারের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। অসহ পীড়ন 3 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। অসহ পীড়ন এত হলে সর্বোচ্চ কত কৌণিক বেগে একে ঘুরানো যাবে? সর্বোচ্চ কত কৌণিক বেগে এটাকে তুমি ঘুরাতে পারবা? দেখো, এই যে ঘুরানোর যে বিষয়টা, এইটা কিন্তু আসলে সেই যে নিউটনিয়ান মেকানিক্স যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারটার সাথে অনেকটা কিন্তু রিলেটেড। সূত্রটা আমি মুছবো না, কারণ যেহেতু এটা অসহ পীড়ন কথাটা উল্লেখ আছে, এই জন্য আমি সূত্রটা মুছবো না, কারণ এই সূত্রটা এখন দরকার হবে। 5 মিটার দীর্ঘ একটি তারে 2 কেজি ভর বেঁধে ঘোরানো হচ্ছে। তারের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, অসহ পীড়নটাও দেওয়া আছে। সর্বোচ্চ কত কৌণিক বেগে আমরা এটাকে ঘোরাতে পারবো? সর্বোচ্চ কত কৌণিক বেগ নিয়ে আমরা ঘোরাতে পারবো, মানে আমাদের কাছে চাচ্ছে হলো কৌণিক বেগের কনসেপ্টটা। যদি তোমার মনে থাকে, তুমি জানো যে একটা বস্তুকে যখন সুতায় বেঁধে ঘোরানো হয় তখন একটা কেন্দ্রমুখী বল এখানে অ্যাপ্লাইড হয়। সো Fc = m⍵²r, এই হচ্ছে সেই জিনিসটা, Fc m⍵²r। তো তোমার এখানে অসহ ভারের জায়গায় আসলে কি বসবে? সেই বলটা বসবে, এই বলটা বসবে, m⍵²r বসবে, আর এখানে হচ্ছে তোমার πr², আর অসহ পীড়ন হচ্ছে 3 × 10⁸। এখন কথা হচ্ছে এই যে ছোট আর, এই আরটা কিন্তু আসলে তারের ক্ষেত্রফল, তো তারের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার নিতে হবে। ওকে, আর এই যে আরটা, এই আরটা হচ্ছে এই যে তোমার যে বৃত্তাকার পথটা সুতার দৈর্ঘ্যটা কত বলো? 5 মিটার না? ওই আর হচ্ছে সেই 5 মিটার, যে 5 মিটার রেডিয়াসে তুমি বস্তুটাকে সুতায় বেঁধে ঘুরাচ্ছ, সেটা। ঠিক আছে, সেটা কিন্তু বুঝতে হবে। এই নিচের আর উপরের আর কিন্তু আবার ভুলক্রমে কেটে দিও না, এটা কিন্তু কাটবে না। এই আর বা তুমি চিহ্ন আলাদা করে দিতে পারো, একটা আর প্রাইম ইউজ করতে পারো। এই আর হচ্ছে সুতার ব্যাসার্ধ বা তারের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, ওখান থেকে ক্ষেত্রফল। আর এই আর হচ্ছে তারের দৈর্ঘ্য, যেটা দিয়ে আসলে পুরা পাটটা ঘোরানো হচ্ছিল। ঠিক আছে, তাহলে এবার সিম্পলি ক্যালকুলেশন করে ফেলো, দেখো কি চলে আসে। ক্যালকুলেশনে কখনোই গাফিলতি করবা না, ওমেগা বের করতে হবে। 3.1416, আর এটার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, 0.02, ওকে, হোল স্কোয়ার ইন্টু 3/8 ডিভাইডেড বাই এম হচ্ছে কয় কেজি ভরের বস্তু ছিল? 2 কেজি, ডিভাইডেড বাই 5 মিটার, রুট ওভার আনসার দিলে হয়ে যাচ্ছে 194.1628 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তো রেডিয়ান পার সেকেন্ড। ক্যালকুলেশনে সবসময়ের জন্যই সিরিয়াস থাকবা। রেডিয়ান পার সেকেন্ড আসতেছে যে তোমাকে সর্বোচ্চ কত কৌণিক বেগে তুমি এটাকে ঘোরাতে পারবা অসহ ভারের জায়গায় m⍵², আর যেহেতু ঘোরানোর ব্যাপারটা, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই চ্যাপ্টারের সাথে নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারেরও কিন্তু একটা রিলেশন করানো যায়। সামনে আমি তোমাকে দেখাবো যে এই চ্যাপ্টারের সাথে আরও কোন কোন চ্যাপ্টারের রিলেশন হয়, ম্যাথ হয়। এই জন্য আমি সবসময় ক্লাসে বলি যে তুমি ফিজিক্সের
কোনো একটা চ্যাপ্টারকে ভুলে গিয়ে সামনে আগাতে পারবা না। একটা চ্যাপ্টারকে তুমি ভুলে যাবা, সেই চ্যাপ্টার কিন্তু সামনে অন্য কোথাও না কোথাও গিয়ে তোমার আবারও দরকার হবে। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সবসময় রিভিশনের উপর থাকবা। রিভিশনের উপর থাকলে যেটা হয় যে অন্য চ্যাপ্টারে যদি ওইটা লেগে পড়ে তাহলে কিন্তু আমরা ওটাকে ইউজ করতে পারি, ওইখানকার কনসেপ্ট বা ওইখানকার সূত্র ইউজ করতে পারি। কিন্তু যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা একটা চ্যাপ্টার পড়ার পরে ওটা দীর্ঘদিন রিভিশন করি না এবং আমরা ভুলে যাই। সো এই ভুলে যাওয়াটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ইন্টার কানেকশন আছে, একটা বন্ডিং আছে। এই চ্যাপ্টারের কনসেপ্ট অন্য চ্যাপ্টারে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো অঙ্কে কাজে লাগতে পারে। দ্যাটস ওয়াই তুমি প্রত্যেকটা প্রিভিয়াস চ্যাপ্টার যেগুলো পড়া হয়ে যাচ্ছে এগুলো রিভিশনের উপর রাখবা। রিভিশনের উপর রাখলে যেটা ঘটবে যে পরবর্তীতে কোনো চ্যাপ্টারে যদি এই কনসেপ্ট বা এই সূত্রটা লেগে পড়ে তুমি কিন্তু ভালো মতো ইউজ করতে পারবে। আদারওয়াইজ ওই চ্যাপ্টারের ওই সূত্র বা ওই কনসেপ্টটার ঘাটতির জন্য তুমি কিন্তু এই চ্যাপ্টারে এসে সাফার করতেছো। সো এমনটা যাতে না হয় এই জন্য যখনই যে চ্যাপ্টার পড়ছো, যে কনসেপ্ট, যে টপিক পড়ছো, যে সূত্র পড়ছো, দয়া করে একটু রিভিশনের উপর রাখবা যাতে পরবর্তীতে সেগুলো তুমি সুন্দরভাবে অন্য কোথাও ইউজ করতে পারো। আচ্ছা, নেক্সট আমি যদি আরেকটা প্রবলেমের কথা বলি, আরেকটা প্রবলেম আমি দিচ্ছি তোমাদেরকে। প্রবলেমগুলা খুব সুন্দর করে প্রবলেমগুলা খাতায় উঠাবা, লিখবা, কারণ এই টাইপসের প্রবলেমই কিন্তু তোমার বইতে আছে এবং এই প্রবলেমগুলো এমনই যেগুলো হয় প্রিভিয়াস কোনো পরীক্ষায় এসেছে বা আসার মতো পটেনশিয়ালিটি সেটার মধ্যে আছে। তোমাকে এমন না যে আমি এখানে কোনো মহাজাগতিক অঙ্ক করাচ্ছি, এখানে যে অঙ্কগুলো আমি করাচ্ছি সে অঙ্কগুলোর সাথে প্রত্যেকটার প্র্যাকটিক্যালি তোমার কলেজ পরীক্ষা, বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন টেস্টের পরীক্ষার সাথে রিলেশন আছে। অ্যাডমিশন টেস্টে আসার মতো বা পরীক্ষায় আসার মতো প্রশ্ন, ঠিক আছে, বোর্ড পরীক্ষা বলো, কলেজ পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আসার মতো বা এসেছে, আসতে পারে এই টাইপের প্রশ্ন। কোনো মহাজাগতিক প্রশ্ন নিয়ে আমি এখানে ডিসকাশন করি না, একদম রিয়েল লাইফ যে কোশ্চেনগুলো তোমাকে ফেস করতে হতে পারে সেই জন্য সেইগুলোই আমি ডিসকাশন করি। সো ভালোভাবে নোটটা করবা। ওকে, নেক্সট কোশ্চেন যেটা আমি লিখবো সেটা তোমরা উঠিয়ে ফেলো। 1.5 ইন্টু 10⁶ গ্রাম, হ্যাঁ 10⁶ গ্রাম ভরের একটি লিফটের কনসেপ্ট আমরা কিন্তু নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারে পড়েছিলাম। তো নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারটা যাদের ভালোভাবে করা নাই, প্লেলিস্ট করা আছে সুন্দরভাবে, ওখান থেকে দেখবা। এত ভরের একটি লিফট ইস্পাতের তার দিয়ে ঝুলানো আছে, ইস্পাতের তার দ্বারা ঝুলানো আছে, ইস্পাতের তার দ্বারা ঝুলানো আছে। উপরে ওঠার সময় লিফটের নিজস্ব সর্বোচ্চ ত্বরণ হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং অসহপীড়ন 3 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার হলে তারের সর্বনিম্ন ব্যাসার্ধ কত? এত হলে তারের সর্বনিম্ন ব্যাসার্ধ কত? দেখো, যে কথাটা একটু আগে বলতেছিলাম যে নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারটাকে কিন্তু ওয়ান্স এগেইন তোমার কাজে লাগতেছে। এটার মধ্যে লিফট আছে এবং লিফটের কনসেপ্টটা কিন্তু বেসিক্যালি আলোচনা হয় কোথায়? নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারে। সো নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারের একটা ভালোই আধিপত্য কিন্তু এই চ্যাপ্টারে দেখা যায়, যেহেতু বলের ব্যাপার স্যাপার আছে। তো যারা নিউটনিয়ান মেকানিক্স ভালোভাবে করো নাই, প্লেলিস্টে ডিটেল ডিসকাশন আছে নিউটনিয়ান বলবিদ্যার, একটু দেখবা। আমরা জানি যে লিফটে ঊর্ধ্বমুখী সুতার টান, নিম্নমুখী ওজন থাকে। তো লিফট যখন আসলে উপরে উঠতে থাকে তখন যে আপেক্ষিক ত্বরণটা যেটা হয়, আপেক্ষিক ত্বরণ আমি যদি জি প্রাইম দিই, জি মাইনাস এ দিতে হয়, কারণ ঊর্ধ্বমুখী লিফটে অ্যাক্সেলারেশন, নিজস্ব অ্যাক্সেলারেশন তো ঊর্ধ্বমুখী, কিন্তু গ্র্যাভিটি যেটা সেটা কিন্তু নিচের দিকে থাকে। তো আপেক্ষিক ত্বরণটা কিন্তু এখানে কি হওয়ার কথা? জি প্লাস এ হওয়ার কথা, শুধু জি না কিন্তু। তো তোমাকে বলেছে একটা তার দিয়ে বেঁধে লিফটটাকে উপরে ওঠানো হচ্ছে। তো ওঠানোর সময় এই লিফটের ভর আছে, তার দ্বারা ঝুলানো আছে, লিফটের নিজস্ব সর্বোচ্চ ত্বরণ মানে এ দেওয়া আছে, অসহপীড়নটা দেওয়া আছে। তো তার সর্বনিম্ন ব্যাসার্ধ কত হতে পারে? সো অ্যাজ উই নো যে অসহপীড়ন মানে হচ্ছে অসহভার
বাই ক্ষেত্রফল। সর্বনিম্ন ব্যাসার্ধ, তো অসহ পীড়ন হচ্ছে 3 × 10⁸, অসহ ভার মানে অসহ ভর ইন্টু জি মানে 9.8, আর ক্ষেত্রফলটা হচ্ছে πr²। তো ঝটপট এইখান থেকে তুমি কিন্তু সর্বনিম্ন ব্যাসার্ধটা কত হতে পারে সেটা বের করে ফেলতে পারতেছো। করি 1.5/6, এটাকে আমরা কেজি করে নিলাম, ইন্টু 9.8, ওকে, ডিভাইডেড বাই হচ্ছে 3/8 গেল 3.1416, রুট ওভার আনসার দিলে আমাদের যে সর্বনিম্ন ব্যাসার্ধটা সেটা বের হয়ে যাচ্ছে 3.94 × 10⁻³ মিটার। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের সর্বনিম্ন ব্যাসার্ধ। বলেছে লিফটটা উপরে ওঠার সময় সর্বনিম্ন কত ব্যাসার্ধ এই তারটাতে উপর টান পড়বে, তারটার উপর বেশ তারটা একটু প্রসারিত হবে, সর্বনিম্ন ব্যাসার্ধ কত পেতে পারো এই লিফটটা উপরে ওঠানোর সময়। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা অঙ্কে চলে যাওয়া যাক। আমরা যেহেতু লাস্ট দিনে আমরা গুণাঙ্ক পড়েছিলাম, এতদিন আমি যে এতক্ষণ বসে যে অঙ্কগুলো করলাম, অঙ্কগুলোর মধ্যে আসলে অসহ পীড়ন, অসহ ভার এই ব্যাপারগুলো বেশি আসছিল। তো এরপর এটা একটা টাইপ গেল, অসহ পীড়ন অসহ ভারের বেশ কয়েকটা অঙ্ক করাই দিলাম। আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমার কাছে, এবং তোমার বইতে তুমি অসহ পীড়নের অঙ্ক যদি পাও অবশ্যই প্র্যাকটিস করবা। এখন একটু গুণাঙ্কের অঙ্কে যাব। গুণাঙ্কের কিছু অঙ্ক আমরা একটু প্র্যাকটিস করি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপ, এবং আমি সবসময় চেষ্টা করি যে টাইপ ধরে ধরে অঙ্কগুলো করে দেওয়ার জন্য। কারণ হুবহু যদি অঙ্ক কমন পাওয়ার আশায় কেউ থাকে, কোনো বইয়ের অঙ্ক হুবহু কমন পাবে এই আশা যদি কেউ করে, সে অ্যাবসলিউটলি ভুল করছে। সো যেটাই করতে হবে সেটা হচ্ছে তোমাকে নিয়ম শিখতে হবে বা টাইপস শিখতে হবে, ক্যাটাগরি শিখতে হবে। টাইপ বুঝে বুঝে করলে তুমি কলেজ পরীক্ষা, বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট সব জায়গায় তুমি এটার সুফল পাবা, সব জায়গায়, যদি তুমি টাইপগুলো বুঝে বুঝে করো। সো এতক্ষণ আমরা পীড়ন বিকৃতির নর্মাল অঙ্ক দেখলাম, অসহ পীড়ন অসহ ভার, এটা কিন্তু একটা টাইপ। এখন যে টাইপটায় যাচ্ছি সেটা হচ্ছে গুণাঙ্কের টাইপ। এখন আমরা গুণাঙ্কের অঙ্ক দেখব। অনেকগুলা গুণাঙ্কর সাথে আমরা পরিচিত হয়েছি, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। তো একটা শুরুতেই দিচ্ছি, প্রবলেম 5। 5 মিটার দীর্ঘ ও 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 5 মিটার দীর্ঘ ও 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো লম্বা তারের শেষ প্রান্তে, লম্বা তারের শেষ প্রান্তে 2000 নিউটন ভার ঝুলালে। ভালোভাবে এই অঙ্কগুলো করবা এবং এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করবা, তাহলে আর খুব বেশি কিছু দরকার নেই। ভার ঝুলালে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বাড়ে, দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বাড়ে। এক হচ্ছে চাচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, 2 নম্বরে চাচ্ছে দৈর্ঘ্য পীড়ন, 3 নম্বরে চাচ্ছে ইয়ং গুণাঙ্ক। ঠিক আছে, তোমার কাছে 3টা কোশ্চেন, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন, আরেকটা হচ্ছে তোমার কাছে কি চাওয়া হচ্ছে, ইয়ং গুণাঙ্কটা চাওয়া হচ্ছে। একদম ঝটপট করে ফেলো। দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি কি, ছোট এল বাই বড় এল, ক্যালকুলেশন করো। এই যে দৈর্ঘ্য দেওয়া আছে শেষ প্রান্তে, দৈর্ঘ্য বিকৃতি যেহেতু চাচ্ছে তাহলে তোমার যে আদি দৈর্ঘ্য সেটা হচ্ছে 5 মিটার, 5 মিটার, আর দৈর্ঘ্য বাড়তেছে 2 সেন্টিমিটার, মানে 2 × 10⁻³ বসালেই হয়ে যাচ্ছে। দেন দৈর্ঘ্য পীড়ন F/A, এফ মানে হচ্ছে ওইখানে দেওয়া আছে সরাসরি 2000, যদি এম থাকতো তাহলে আমরা mg বের করে বসাইতাম, আর এ মানে হচ্ছে πr², সেন্টিমিটার করা আছে 1 সেন্টিমিটার, মিটার করে নিবা। আর লাস্টলি ইয়ং গুণাঙ্ক y সমান তুমি জানো F/A যা আসবে, L/L যা আসবে, তুমি সিম্পলি কি করবা, মানগুলো বসাই দিবা। আমি ক্যালকুলেশন করেই দিচ্ছি, দরকার হয় তোমাদের জন্য। তোমরা নিজেরা তো ক্যালকুলেশন করবাই, তার পাশাপাশি আমিও তোমাদেরকে ক্যালকুলেশনে হেল্প করতে পারি। 2 × -3 হচ্ছে 5, এটার আনসার আসতেছে 4 × 10⁻⁴। ঝটপট আমরা যদি একটু বসাই দিই, 4 × 10⁻⁴। আচ্ছা, ওখানে আসতেছে 3.1416, আর ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। 0.01 স্কোয়ার 3.1416। ওকে, 2000 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে আমার অ্যান্সার আসতেছে হচ্ছে 6366182.837। ওকে, ডিভাইডেড বাই 4 × -4। সো ইয়ং গুণাঙ্ক আসতেছে 1.59
10^10। এবার ইউনিটটা আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ার। সো এইভাবে সহজেই কিন্তু তুমি ইয়ং গুণাঙ্কের যে প্রবলেমসগুলো আছে এগুলো কিন্তু করে ফেলতে পারো। এইবার আরেকটা বেটার আরেকটা কোশ্চেনে আমরা যাই। সুন্দরভাবে খাতায় এগুলো তুলবা, যে টাইপসের অঙ্ক করালাম, এবং প্রয়োজনে তোমার যে নোট আছে, তোমার নোটটা তুমি যে সুন্দর করে নোট করছো এটার প্রুফ হিসাবে তুমি আমার হোয়াটসঅ্যাপে তুমি তোমার এই নোটটা আমাকে ফরওয়ার্ড করবা, যে কি কি নোট করলে আজকের ক্লাস থেকে। হ্যাঁ, এবং এটা করবা যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই কাজটা করবা, যে নোটটা সুন্দর করে খাতার ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবো। আমি দেখবো তুমি কি ধরনের নোট করছো বা তোমার ওয়ে ঠিক আছে কিনা, যে তুমি ঠিকঠাক মতো করছো কিনা, বা কোনো পরামর্শ থাকলে, কোনো সাজেশন থাকলে, কোনো কোশ্চেন থাকলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এনি টাইম তুমি ডেসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিয়ে আমাকে তুমি নক করো, আমি ইনশাল্লাহ তোমার প্রবলেম সলিউশন করে দিব। যে কোনো ধরনের সাজেশন থাকুক, কোয়েশ্চেন্স থাকুক, পড়াশোনা বিষয়ক যে কোনো কিছু, বা এই ক্লাস রিলেটেড যে কোনো কোয়েশ্চেন যদি থাকে, কোনো সাজেশনস থাকে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো মোমেন্টে তুমি নক দিয়ে তুমি সলিউশনটা নিতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করবো, বেস্ট ট্রাই করবো যে কোনো মোমেন্টেই। নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেমটা হচ্ছে, আমি লিখছি প্রবলেমটা 6 নম্বর। দুটি তারের দৈর্ঘ্য যথাক্রমে 3 মিটার ও 4 মিটার, ব্যাসার্ধ যথাক্রমে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, সমপরিমাণ বল দ্বারা টানলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি, দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধির 2 গুণ হয়। কোন তারটি বেশি স্থিতিস্থাপক? রাইট, হিয়ার ইজ ইউর কোশ্চেন। এবং এই কোশ্চেনটা সম্পর্কে একটু বলি, যে এই ধরনের প্রশ্নগুলো দিয়ে, মানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে, এই যে প্যাটার্নটা, যে কোন তারটা বেশি স্থিতিস্থাপক, মানে আলটিমেটলি জানতে চাচ্ছে কোন তারের ইয়ং গুণাঙ্ক বেশি, বা কে কার থেকে স্থিতিস্থাপক বেশি, এটা জানতে চাচ্ছে। তো এই প্যাটার্নের প্রশ্ন, ট্রাস্ট মি, প্রত্যেকটা বছর বোর্ডে এই প্যাটার্নের প্রশ্ন আসে, যে কোন তারটা বেশি স্থিতিস্থাপক। প্রত্যেকটা বছর কুয়েটে মানে সিকেরুয়েটে ইউনিভার্সিটিতে এই কোশ্চেন, মানে এই প্যাটার্নের কোশ্চেন আসে, যে কোন তারটা বেশি ডিউরেবল, বা কোন তারটা বেশি ইলাস্টিক, কোন তারটা বেশি সময় ধরে বলের এগেনস্টে টিকে থাকতে পারবে। অল অফ দিজ আর সেম কোশ্চেন্স, যে আসলে বলা যায় কোন তারটা বেশি স্থিতিস্থাপক। তো তুমি একটা কোশ্চেন যদি মন দিয়ে সলভ করো না, তাহলে কিন্তু এইটার সম্পর্কে তোমার একটা দারুণ আইডিয়া হয়ে যাবে, এবং তুমি তখন আর এগুলা ফেস করতে ভয় পাবা না। তো আগে ডাটা এন্ট্রি করি। প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, দ্বিতীয়টার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, এখান থেকে ক্ষেত্রফল বের করে ফেলো πr² থেকে। আর দ্বিতীয়টার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, এটা দেওয়া আছেই হলো তোমার কি বের করার জন্য, ক্ষেত্রফলটা বের করার জন্য। তো আমরা একটু করে ফেলি, 3.1416 ইন্টু ওটা আছে হচ্ছে 3 সেন্টিমিটার, 0.03 তার হচ্ছে হোল স্কোয়ার, এটা দিলে আসতেছে 2.82744 10⁻³ মিটার স্কোয়ার। আর 3.1416 ইন্টু এটা হচ্ছে 4 সেন্টিমিটার, 0.04 তার হোল স্কোয়ার, এটা দিলে আসতেছে 5.02656 10⁻³ মিটার স্কোয়ার। দিস ইজ ইউর ইনফরমেশন। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, একই পরিমাণ বল দিয়ে টানলে প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার দ্বিগুণ হয়। তাহলে দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি যদি L ধরি, তাহলে প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 2L। দ্যাটস ইট। এই হচ্ছে তোমার ইনফরমেশন। তো এই জাতীয় অঙ্কে আগে ইনফরমেশনগুলো তুমি একত্রিত করবা, ইনফরমেশনগুলো একত্রিত করার পরে এইবার তুমি হচ্ছে একটা একটা করে করতে পারো। যেমন প্রথম তারের ক্ষেত্রে y1 = f(L1) a1 L1, দ্বিতীয় তারের ক্ষেত্রে
y2 মানে হচ্ছে FL2 A2 L2, ওকে। 1 নাম্বার 2 নাম্বারে ভাগ করে দাও। 1 ডিভাইডেড বাই 2 করলে কি আসে? y1 ডিভাইডেড বাই y2, FF যেহেতু সমান একই বল দিয়ে টানা হয়েছে, L1 বাই A1 L1 ইন্টু A2 L2 ডিভাইডেড বাই L2। মানগুলো বসাই। L1 3, 2.82 10 টু দি পাওয়ার -3, L1 হচ্ছে 12, A2 হচ্ছে 5.0256 0265 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর ওখানে L2 হচ্ছে ছোট L আর বড় L2 হচ্ছে 4। ফাইন, ঝটপট ক্যালকুলেশন করে ফেলো। y1 ডিভাইডেড বাই y2 আমি ক্যালকুলেশন করছি, তোমরা করে ফেলো। (2.82 ইনভার্স -3), ওকে, এটা আসতেছে হচ্ছে 0.667। আমাদের আনসার আসতেছে 0.667। সো তোমাকে যে কাজটা করতে হবে, এবার তোমাকে ডিসিশন নিতে হবে যে এই যে 0.66 যেটা আসছে, আমার তো এটা আসছে, এখন তোমরা তারপর চেক করে দেখো 0.667 যেটা আসছে, এখন তোমাকে ডিসিশন নিতে হবে 0.667 তার মানে কি? y1 equals to 0.667 into y2। এই কথাটার মানে হচ্ছে y1 কে পেতে গেলে y2 কে একের থেকে ছোট কিছু একটা দিয়ে গুণ করতে হয়। একের থেকে ছোট একটা কিছু দিয়ে গুণ করতে হয়, মানে ভগ্নাংশটা একের থেকে ছোট কিছু একটা আসছে। তাহলে নিশ্চয়ই তুমি নিজেই চিন্তা করে দেখো, একদম নর্মাল সেন্স, এখানে ডিসিশন নিতে অনেকেরই ঝামেলা হয়। y2 কে একের থেকে ছোট কিছু একটা দিয়ে গুণ করা লাগছে যাতে y1 পাওয়া যায়। তাহলে নিঃসন্দেহে y2 ইজ গ্রেটার দেন y1। তার মানে y1 ছোট, y2 বড়, তার মানে দ্বিতীয় তারটা বেশি স্থিতিস্থাপক। এটা কিন্তু তুমি খুব সহজেই বলতে পারো এভাবেও, যেমন ধরো 5/8, 5কে যদি 8 দিয়ে ভাগ করি, মানে বড় কিছু একটা দিয়ে ভাগ করি, তাহলে কি হয়? ভগ্নাংশ 0 পয়েন্ট সামথিং আসবে, তাই না? মানে একের থেকে ছোট আসবে। কিন্তু আমি যদি 8কে 5 দিয়ে ভাগ করি, তখন কি হবে? একের থেকে বড় কিছু একটা হয়ে যাবে, রাইট? তো তাহলে এখানে হরে কে আছে? y2 আছে নিচে। এটা সহজ করার জন্য আমি তোমাকে বলছি। তাহলে y2 নিঃসন্দেহে বড়, তাই জন্য কিন্তু ভাগফলটা কি আসছে? একের থেকে ছোট চলে আসছে। তো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, সেই কনফিউশনটা দূর করার জন্য আমি একদম ক্ল্যারিফাই করলাম। তো এবার তুমি বলতে পারবা যে যেহেতু দ্বিতীয় তারটার ইয়ং গুণাঙ্ক বেশি, তার মানে দ্বিতীয় তারটা বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে? তো এই জাতীয় প্রশ্ন কিন্তু মাঝে মধ্যেই চলে আসে, এবং এই কোশ্চেনটাই কিন্তু ইনফ্যাক্ট বুয়েটের একটা কোশ্চেন। সুন্দর করে পাশে লিখে রাখো, বুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন এটা। এই মোমেন্টে বুয়েটের আমি আরও একটা কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করাবো। এখন যেটা করলাম এটা তো আসলে ইয়ং গুণাঙ্কের কোশ্চেন ছিল, আর রাইট নাও যে কোশ্চেনটা আমি সলভ করব সেটা থাকবে হচ্ছে আয়তন গুণাঙ্কের কোশ্চেন, এবং ওইটাও কিন্তু আসলে বুয়েটেরই কোশ্চেন। কোশ্চেনগুলো ভালোভাবে উঠাবা, বোঝার চেষ্টা করবা। প্রবলেম 7, ওকে, লিখি। সীসার স্বাভাবিক ঘনত্ব দেওয়া আছে 11.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আয়তন গুণাঙ্ক 0.8 into 10 to the power 10 নিউটন পার মিটার স্কোয়ার হলে 2 into 10 to the power 8 নিউটন পার মিটার স্কোয়ার চাপে সীসার ঘনত্ব কত? এটা কিন্তু বুয়েটের কোশ্চেনটা আসছিল। আচ্ছা, কোশ্চেনটা আগে তুমি ভালোভাবে পড়ো। সীসার স্বাভাবিক ঘনত্ব হচ্ছে 11.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং আয়তন গুণাঙ্ক আছে। তাহলে এত চাপে সীসার ঘনত্ব কত? তুমি জানো যে সীসা, এটাকে যখন আমরা প্রেশারাইজ করব, যখন আমরা এর উপর চাপ বাড়াবো, তার তো নর্মালি একটা ভর আছে, নর্মালি তার একটা আয়তন আছে, একটা ঘনত্ব আছে। কিন্তু যখন আমরা এটার উপর এক্সট্রা ফোর্স দিয়ে প্রেশারাইজ করব, প্রেশার ক্রিয়েট করব, তখন কিন্তু তার ভর ঠিক রেখে তার আয়তন কোল্যাপসড হবে, মানে আয়তন কি হবে? কমে যাবে। আর ভর ঠিক রেখে যখন আয়তন কমে যায়, তখন কিন্তু 100% ডেন্সিটি বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যায়। সেই ঘনত্ব বেড়ে গেলে, হ্যাঁ, কনসেপ্টটাকে বুঝবা, ঘনত্ব বেড়ে কত হয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। সো ফার্স্ট অফ অল যে কাজটা করা যায়, যেহেতু আমরা কোনো মান টান ওইভাবে জানি না, আমরা এতটুকু বলতে পারি, বড় বি মানে হচ্ছে F/A,
ছোট ভি বাই বড় ভি, সূত্রটা আমরা জানি। তো এটাকে কিন্তু পি বলা যায়। তাহলে ছোট ভি বাই বড় ভি কত দাঁড়ায়? পি বাই বি। ঝটপট ক্যালকুলেটরটা ধরো এবং ক্যালকুলেটরটা ধরে ক্যালকুলেশন করো। 2/8 ডিভাইডেড বাই 0.8 10। ওকে, এটা আসতেছে 1/40। তার মানে ছোট ভি ইকুয়ালস টু বড় ভি বাই 40। এটা যেন গুলিয়ে না যায়। ছোট ভি মানে কি বলো? আয়তনের পরিবর্তন, আর বড় ভি মানে হচ্ছে আদি আয়তন। আয়তনের পরিবর্তন, আদি আয়তন। আচ্ছা, তাহলে কি করা যাবে? তাহলে চূড়ান্ত আয়তনটা কত? মানে এখন আমরা আদি আয়তন জানতাম ক্যাপিটাল ভি, আর ছোট ভি মানে হচ্ছে আয়তনের চেঞ্জ। তাহলে তুমি নিজেই দেখো, আদি আয়তন জানতে আয়তনের চেঞ্জটা জানো, তাহলে এখন আয়তন কত আছে মাইনাস করলে বের হয়ে যাচ্ছে। চূড়ান্ত আয়তন ভি প্রাইম, বড় ভি মাইনাস ছোট ভি, বড় ভি মাইনাস বড় ভি বাই 40। তার মানে এটা লসাগু করলে 39 বড় ভি বাই 40। এটা হচ্ছে আমার বর্তমানের আয়তন। তাহলে তার একটা নির্ধারিত ভর ছিল, একটা ঘনত্ব ছিল, একটা আয়তন ছিল। তুমি তাকে এক্সট্রা প্রেশার দিয়েছো, দিলে তার আয়তন রিডিউসড হবে কিন্তু ঘনত্ব বাড়বে, কিন্তু ভর কি থাকবে বলো? সেম। তাহলে আদি ভর ইকুয়ালস টু চূড়ান্ত ভর। তাহলে আদি ভর হচ্ছে এম, চূড়ান্ত ভর হচ্ছে এম প্রাইম। সেম থাকবে রো ইন্টু ভি, রো প্রাইম ইন্টু হচ্ছে ভি প্রাইম। তাহলে রো ভি থাকলো, রো প্রাইম ভি প্রাইম মানে হচ্ছে 39 ইন্টু ভি বাই 40। অ্যান্ড ফাইনালি রো প্রাইম মানে দাঁড়াবে হচ্ছে 40 রো ডিভাইডেড বাই 39। তো তোমার যে ইনিশিয়াল রো সেটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে 40 ইন্টু 11.4 ডিভাইডেড বাই 39, এবং আনসার আসতেছে হচ্ছে 11.69 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এটা বুয়েটের কোশ্চেন। আশা করি কোশ্চেনটা তুমি সুন্দরভাবে বুঝতে পেরেছো। সো আজকের এই লেকচারটায় আমি আগের দিন মানে আগের পর্বে যে টপিকগুলো ডিসকাশন করেছিলাম থিওরিটিক্যাল টপিক, তার উপরে বেশ কিছু ম্যাথ প্রবলেম আমি তোমাদের সাথে, বেশ কিছু স্যাম্পল ম্যাথস প্রবলেম আমি তোমাদের সাথে ডিসকাশন করলাম। আশা করি প্রত্যেকটা ম্যাথ সুন্দরভাবে উঠিয়ে নিয়েছো, ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট পর্বে এর পরবর্তী থিওরিটিক্যাল আলোচনা আমি কন্টিনিউ করব, সেই সাথে রিলিভেন্ট অঙ্ক ইনশাল্লাহ সেই সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিব, যাতে তোমার কাছে কনসেপ্টটা বুঝতে পুরোপুরি তোমার জন্য ইজি হয় এবং তুমি ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝতে পারো। সো এখন তোমার ডিউটি হচ্ছে এই প্যাটার্নের যে অঙ্কগুলো, এগুলো তোমার বইতে, যে কোনো বই হোক, ইসাক স্যার, তপন স্যার, সেলু স্যার, গিয়াসুদ্দিন স্যার, যে বই হোক, তুমি এইসব বইতে কিন্তু এই টাইপের অঙ্ক পাবা, এই প্যাটার্নের অঙ্ক পাবা। প্র্যাকটিস করো। কোনো প্রবলেম হলে আগেও বলেছি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সাথে সাথে নক করো, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে প্রবলেমসগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে নেক্সট পর্ব পর্যন্ত ওয়েট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসগুলো যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা একটু সাবস্ক্রাইব করতে পারে, লাইক কমেন্ট করতে পারে, রাইট? সবাই যেভাবে বলে আর কি সেভাবে বললাম। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।